আপনারা দেখছেন চ্যানেল আই। প্রিয় দর্শক, আজ 15 জুলাই 2014। আজই হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, পল্লী উন্নয়নে কুমিল্লা পদ্ধতির প্রবর্তক এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কুমিল্লার প্রতিষ্ঠাতা ডক্টর আখতার হামিদ খানের জন্ম শতবার্ষিকী। আজকের এই আলোচনা অনুষ্ঠান এই দিনটিকে কেন্দ্র করেই আমরা আয়োজন করেছি এবং এখানে আলোচনায় অংশ নেবেন যারা ডক্টর আখতার হামিদ খানের সাথে বিভিন্ন সময় কাজের সম্পৃক্ত ছিলেন অথবা অন্য যে কোনো ভাবে বা যে কোনো সূত্রে তার সাথে যোগাযোগ ঘটেছিল, এমন তিনজনকে আমার সাথে আলোচনায় নিয়ে এসেছি। তারা হলেন সৈয়দ মারগুম বশশেদ, যিনি বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিরও মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া আমার সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ সুলাইমান, তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। তার ছাড়া পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবং আমাদের সাথে রয়েছেন শফিকুল ইসলাম, তিনি স্পেশাল কোঅপারেটিভ সোসাইটি কুমিল্লায়, যেটা ডক্টর আখতার হামিদ খান উদ্ভাবন করেছিলেন, তারই একজন উপপরিচালক ছিলেন এবং পরবর্তী সময় তিনি ইউনিসেফে চাকরি করেছেন। ডক্টর আখতার হামিদ খানের জন্ম হয়েছিল 1914 সালের 15 জুলাই ভারতের উত্তরপ্রদেশের বেরেলির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে, এবং তিনি মাত্র 21 বছর বয়সেই আগ্রা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন। পরবর্তীতে আমরা দেখি 1934 সালে তিনি আইসিএস, যেটাকে আমরা বলি ইন্ডিয়ান সিভিল সার্ভিস, তার একজন সদস্য হিসেবে চাকরিতে যোগদান করেন এবং 1937 থেকে 1944 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে কুমিল্লা, পটুয়াখালী, নওগাঁ, নেত্রকোনা সহ মহকুমা শহরে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষকালীন সময় মানুষের বিষয় ব্রিটিশ সরকারের সাথে তার মতদ্বৈততার সৃষ্টি হয় এবং সেজন্যই তিনি চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন। এরপর 1950 থেকে 1958 সাল পর্যন্ত তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে এর মাঝে 1 বছর তিনি ভিয়েট কর্মসূচি, যেটাকে আমরা বলি ভিলেজ এগ্রিকালচার এন্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেই কর্মসূচি তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর আমরা দেখি 1959 সালে, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি তিনি প্রতিষ্ঠা করেন কুমিল্লাতে, এবং তখনই তিনি পল্লী উন্নয়নের বিভিন্ন মডেল উদ্ভাবনের জন্য কার্যক্রম শুরু করেন এবং সক্রিয় হন। এরপর তিনি এই কাজের জন্যই 1963 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। 1973 থেকে 1999, অর্থাৎ ওনার মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার মৃত্যু হয় 1999 সালের 9 অক্টোবর যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান স্টেটের একটি হাসপাতালে। প্রিয় দর্শক, আলোচনা শুরুতেই আমরা আহ্বান জানাবো সাবেক সচিব সৈয়দ মারগুম বশশেদকে প্রশ্ন করব যে এই জিনিসটাকে উনি কিভাবে ব্যাখ্যা করবেন যে একজন সিভিল সার্ভিস অফিসার থেকে তিনি শিক্ষক, আবার শিক্ষক থেকে একজন উন্নয়ন বিশেষজ্ঞ। আমরা বলতে পারি ডক্টর আখতার হামিদ খান ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসের লর্ড লরেন্স, স্যার চার্লস ওয়েদারবার্ন, স্যার রমেশ চন্দ্র দত্ত, স্যার ব্লিটসেন বেল, এফ.এল. ব্রেন এবং স্যার গুরুসদয় দত্ত, যারা ওই উপনিবেশিক আমলে জনদরদি সরকারি কর্মকর্তা, জনদরদি রাজ কর্মচারী হিসেবে সুখ্যাতি অর্জন করেছিলেন, তাদের একজন সুযোগ্য উত্তরাধিকারী। আমরা তো ওকে বলি বাংলাদেশের পল্লী উন্নয়ন আন্দোলনের রূপকার,
বাংলাদেশের দারিদ্র্য বিমোচন আন্দোলনের পথিকৃৎ। ওকে বলা হতো বোথ আ ফিলসফার অ্যান্ড আ ম্যান অফ অ্যাকশন। উনি একদিকে শিক্ষাগুরুও ছিলেন, একদিকে একজন বাস্তবায়কও ছিলেন, আবার চিন্তাবিদও ছিলেন, দার্শনিকও ছিলেন। এবার আমরা আসবো ডক্টর সোলাইমানের কাছে। পূর্ত কর্মসূচি, থানা সেচ কর্মসূচি এবং থানার প্রশিক্ষণ উন্নয়ন কেন্দ্র যেটা, এই কার্যক্রমটা সম্বন্ধে যদি সংক্ষেপে আমাদেরকে ধারণা দেন। তিনি সরকারি কর্মকর্তা থাকাকালীন সময়ে টের পেয়েছিলেন যে এই দেশে বন্যা, খরা, দুর্ভিক্ষ এর কারণে মানুষের অবস্থা দুঃসহ হয়ে উঠেছিল। কৃষিক্ষেত্রে তাদের উৎপাদন ভালো হচ্ছিল না। মানুষ খালি তার কাছে রিলিফের জন্য দরখাস্ত করতেন। এবং তিনি আরো উপলব্ধি করলেন যে যেই বছর ফসল হতো না সেই বছর কলেজে ছাত্ররা বেতন দিতে পারত না। ঠিক তখনই তিনি বন্যা, খরা কিভাবে বন্ধ করা যায়, কতটুকু অবঘাত সৃষ্টি করে গ্রামে মানুষের আর্থিক জীবনে, তার গবেষণার জন্য তিনি কুমিল্লার বুড়িচং থানার কয়েকটি গ্রাম সফর করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে একজন স্বনামধন্য শিক্ষককে সাথে নিয়ে তারই এলাকায় তিনি ভ্রমণ করে বন্যা, খরা এই সমস্ত কারণে যেভাবে ফসল নষ্ট হয় তা সম্যকভাবে উপলব্ধি করেন। এবং এগুলো দেখার পর একটা বই তিনি লিখেছিলেন যে বেঙ্গল রিমিনিসেন্সেস। তখন তিনি প্রথম কাজ যেটা শুরু করলেন যে এই বন্যা পূর্ত পল্লী পূর্ত কর্মসূচি নিয়ে শুরু করলেন, যে খাল কাটা, রাস্তা তৈরি করা, বা খালের পরে বাঁধ দেওয়া, এই ড্রেনেজ চ্যানেল করা, ইরিগেশন চ্যানেল করা, এই সমস্ত কাজ করা তিনি শুরু করলেন। মানুষ বিনা পয়সায় কাজ করেছে এবং এখানে স্থানীয় জনপ্রতিনিধি, জনগণের অংশগ্রহণটা, প্রথম পিপলস পার্টিসিপেশন কনসেপ্টটাই তখন শুরু হয়েছিল ওইভাবে পল্লীপূর্ত কর্মসূচির মাধ্যমে। এই কর্মসূচি সফল হওয়ার পরে পরবর্তী বছরেই সরকারের প্রকল্পটিকে গ্রহণ করে, মূল্যায়ন করে এবং তা পরবর্তী বছরেই সারা দেশের প্রত্যেক মহকুমা থানায় এই প্রকল্পটি শুরু করা হয়। পরবর্তীতে সারা দেশে শুরু করা হয়। এখন যেটা আমরা এলজিইডি দেখছি, এটাই এলজিইডিটাই আমাদের পল্লীপূর্ত কর্মসূচি আগেকার ধারক। থানা প্রশিক্ষণ উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে থানা পর্যায়ে 4টি কাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। একটা হলো সমন্বয় সাধন, থানা পর্যায়ের কর্মকর্তাদের জনগণের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সমন্বয় সাধন। তারপরে ছিল পরিকল্পনা প্রণয়ন, সার্ভিস এন্ড সাপ্লাই কিভাবে দেওয়া হবে, জনগণকে সুবিধা কিভাবে দেওয়া হবে তার জন্য এই কর্মসূচি শুরু করা হয়েছিল। এবং এটা 1964 সালে সারা দেশে বাস্তবায়ন কাজ শুরু হয়। তার পরবর্তী তৃতীয় প্রকল্প ছিল থানা সেচ কর্মসূচি। এই সেচ কর্মসূচি কিভাবে চালানো যাবে, থানা গ্রামীণ সমবায়, থানা পর্যায়ে সরকারি কর্মকর্তা, তখনকার দিনে কৃষি কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, সার্কেল অফিসার ডেভেলপমেন্ট এবং অন্য বিআরডি কর্মকর্তা, তখন বিআরডি তাদের বিনিময়, তাদের সম্মানিতভাবে একটা কর্মসূচি শুরু হয়েছিল। তার নাম দেওয়া হলো থানা সেচ কর্মসূচি। তখনকার দিনে বলা হতো টিআইপি। এখন যে 70 সালের পর থেকে আজ পর্যন্ত, 1973 সালের পর থেকে আজ পর্যন্ত কৃষি উৎপাদন বৃদ্ধি হয়, 16 কোটি লোকের খাদ্যের সংস্থান হচ্ছে, আমি বলবো এই টিআইপি একটা বড় অবদান রেখেছিল। জনাব শফিকুল ইসলাম, ডক্টর আখতার হামিদ খান সাহেবের সাথে সরাসরি উনি কাজ করেছেন। ফলে এই দ্বিস্তরবিষ্ট সমবায়ের যে মূল বিষয়টা, সেটা যদি একটু সংক্ষেপে আপনি উপস্থাপন করেন। আপনারা জানেন যে প্রথমে মাল্টিপারপাস কোঅপারেটিভ ছিল, সেটা ইউনিয়ন বেসড ছিল। খান সাহেব দেখলেন যে ওই মাল্টিপারপাস কোঅপারেটিভ কাজ করে না, গ্রামের কৃষক যারা আছে তারা যে পরিমাণ এক্সপেক্ট করে সেই পরিমাণে তারা পায় না। তখন উনি প্রতি গ্রামে সমবায় সমিতি গঠন করার জন্য উদ্যোগ নিলেন। কুমিল্লা দিদার কোঅপারেটিভ সোসাইটি উনি 1959 সালে উনি উদ্যোগ নিলেন, নিজের তদারকে সেটা তৈরি করলেন। ওই দেখা দেখি প্রায় আমি 1966 সালে সেখানে জয়েন করেছি, সেখানে 100 স্পেশাল কোঅপারেটিভ সোসাইটি জমায়েত হয়ে গেল। তাদেরকে বিনা সুদে পুঁজি দেওয়ার জন্য ব্যবস্থা করলেন এবং সেন্ট্রাল ফেডারেশন থেকে প্রতিটা সমিতিতে ঋণ দেওয়া হতো এবং সেগুলি নিয়ে রিক্সাওয়ালারা রিক্সা কিনতেন এবং সেটা হায়ার পার্টিজে 15 মাসের মধ্যে সেটা পরিশোধ করে রিক্সার মালিক হয়ে যেতেন। আপনারা জেনে খুশি হবেন যে মোটর ড্রাইভার্স কোঅপারেটিভ প্রথম ঢাকা কুমিল্লা যে সার্ভিসটা তারা চালু করে এবং সেখানে মোটর ড্রাইভার্সের রুটগুলি ছিল কুমিল্লা, ঢাকা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং সেখানে তারা অত্যন্ত যারা ড্রাইভার
তারা যাতে মালিক হইতে পারে সেই ব্যবস্থা তারা যাতে করলেন। সাধারণত সব ড্রাইভাররা কাজ করে চাকরি করে, কিন্তু সেখানে ড্রাইভাররা তাদের শেয়ার দিয়ে কিনে তারা মালিক হয়ে বাসের মালিক হলেন। ঠিক অনুরূপভাবে ব্যবসায়ী যারা, তারাও ঠিক টাকা নিয়ে তা ব্যবসা করে তারা কিছুদিনের মধ্যে তাদের পুঁজি নিজেরা করলেন। এই প্রক্রিয়ায় কিছুদিনের মধ্যেই দেখা গেল যে তাদের যে মহাজনতে যে লোন নেওয়া লাগে সেটার তার প্রয়োজন হয় না, তারা নিজেরা স্বাবলম্বী হইলেন এবং তাদের নিজস্ব প্রকল্প তৈরি করে তারা সেই প্রকল্প বাস্তবায়ন করেন। এইভাবে দেখা গেল যে সমবায়, বিশেষ সমবায় সমিতিতে আমরা প্রেস, কুমিল্লা প্রেস হইল, তারপরে কুমিল্লা অ্যালুমিনিয়াম সোসাইটি হইল, ঠিক এরকম ভাবে আড়াইউরা মেশন যারা ইট বানায় তাদের সমিতি হইল। এরকম ভাবে নানা, আপনারা অনেকে দেখেছেন যে বিজয়পুর পোটারি, সেখানে খান সাহেব নিজে গিয়েছেন, আমি ওনার সাথে 2 বার গিয়েছি। সেখানে যারা ওইখানে একটা স্পেশাল মাটি আছে যেটা দিয়ে ওই বিভিন্ন রকমের পোটারির প্রোডাক্ট তৈরি হয় এবং এটাকে এক্সপোর্ট করারও খান সাহেব উদ্যোগ নেন। তারপরে খাদি, আপনারা জানেন কুমিল্লা খাদি অত্যন্ত বিখ্যাত। সেখানে খাদিদেরকে, খাদির কর্মে যারা নিয়োজিত ছিল তাদেরকে কোঅপারেটিভের অধীনে এনে সংগঠিত করে খাদির যে বস্ত্র তৈরি করা এবং সেটা বিপণন করা। আপনারা অনেকে দেখেছেন কুমিল্লার লাকসাম রোডে খাদি কোটেজ একটা দোকান আছে, এটা শেয়ার হোল্ডারদের মাধ্যমে সেটা নিয়ন্ত্রিত হয় এবং এই কাজটা খান সাহেব যখন ছিলেন, খান সাহেবের স্ত্রী সেটাকে আপনি দায়িত্ব নিয়েছিলেন। ওনার স্ত্রী কাজটা করতেন এবং বেশিরভাগ কোতোয়ালি এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত থানাগুলি ছিল সেখানকার যারা মহিলা ছিল তাদেরকে সংগঠিত করে খান সাহেবের স্ত্রী সেই কাজটা করতেন। আরেকটা অংশ আমি আপনাদেরকে বলবো, অভয়াশ্রম যেটা, যেখানে আমরা কাজ করতাম, কুমিল্লা একাডেমির যেটা এক্সপেরিমেন্টাল গ্রাউন্ড, যেখানে পরীক্ষা হতো, গবেষণা হতো এবং কাজ পরিচালিত, সেখানে মেয়েদেরকে উইমেন্স ইমানসিপেশনের যে প্রোগ্রামটা সেটা সেখানে উনি চালু করেছিলেন। সেখানে একটা ক্যাফেটেরিয়া ছিল, সেখানে গ্রামের থেকে জিনিসপত্র আনতো। খুদিজা নামে একজন মহিলা, সেটা ম্যানেজার ছিল। আমার দায়িত্ব ছিল আমার কাজের শেষে বিকাল 4টায় তার দায়িত্ব, আমি দেখতাম যে সে কত বিক্রি হইলো, পরের দিনের কত লাগবে সেটা আমি অ্যাডভান্স করে আসতাম। সেটা উনি প্রায় আসলে, অভয়াশ্রম আসলেই উনি সেটা দেখতে চাইতেন, মেয়েরা কিভাবে এটা সফলতার সাথে করতে পারতেছেন কিনা সেটা উনি দেখতেন। স্যার হামিদ খানের দৃঢ় নেতৃত্ব এবং তার উদ্ভাবনী শক্তির সাহায্যে উনি করতেন। উনি যে জিনিসগুলোর সূচনা করেন ওই সুপারভাইজড ক্রেডিটের মাধ্যমে, কোলাট্রাল ফ্রি সুপারভাইজড ক্রেডিটের মাধ্যমে উনি যে কাজ শুরু করেন, সমবায় সমিতির মাধ্যমে উনি যে কাজ শুরু করেন, ক্ষমতায়িত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, আর উনি যে কাজ শুরু করেন এই যে মহিলাদেরকে এই উন্নয়নের মেইন স্ট্রিমে আনার ব্যাপারে, সেইগুলো কিন্তু সেই পলিসিস যেগুলো উনি যেটা ইনিশিয়েট করেছিলেন সেগুলো দে আর স্টিল ইন প্লেস। ওই প্রক্রিয়া যে ওর আমলে যেটা শুরু হয় এখনো আমরা ওর ডাইরেকশন, উনি যে আমাদেরকে পথ দেখিয়েছিলেন সেই ডাইরেকশনই আমরা চলছি। আমাদের দরকার ওই টু ইভ্যালুয়েট দ্য ম্যান, ওর একটা সঠিক মূল্যায়ন, এইটা মনে হয় দরকার। ওর 100 বছর, ওর 100তম জন্ম জয়ন্তীতে, ওর জন্ম শতবার্ষিকীতে আমার মনে হয় এই জিনিসটা করা দরকার। ধন্যবাদ। আমাদের আলোচক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সৈয়দ মারগুম মোর্শেদ, ডক্টর মোহাম্মদ সুলাইমান, শফিকুল ইসলাম। প্রিয় দর্শক, আমরা এ পর্যন্ত আমাদের আলোচকদের আলোচনা থেকে ডক্টর আখতার হামিদ খানের জীবন এবং কর্ম সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছি এবং এই ডক্টর আখতার হামিদ খান আমাদের পল্লী উন্নয়নের যে পথ ও পাথেয় নির্দেশনা দিয়েছেন তা যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা অবশ্যই আমাদের দেশকে অনেক বেগবান করতে পারবো উন্নয়নে এবং আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তা আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।